নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। গতকালই বলেছিলাম এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে আছি আমরা। বিচার নয়, এক প্রহসন সর্বত্র। কোথাও কোথাও সামান্য আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আছে আছে প্রাণ আছে। আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখার কারণ আছে, কিন্তু তারপরেই নানান অছিলায়, নানান প্যাচ পয়জারে সেই ন্যায় বিচার ভেসে যাচ্ছে বিভিন্ন কলা কৌশলে। আজ বলি আলোর কথা, সেই সব কথা যা দেখলে শুনলে পড়লে মনে হয় এখনো সব জলস্রোতে ভেসে যায়নি। গত 20শে জুন ইডি বনাম কৌস্তুভ রায় মামলায় জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি জামিন দেননি, কিন্তু এক 10 পাতার লিখিত রায় দিয়েছেন, যা পড়ে আশার আলো জাগে বইকি। এই বিচারকের চেয়ারে বসেও একজন তার স্বাধীন মতামত দিচ্ছেন, স্পষ্ট কথা বলছেন, এও কি কম কথা? আসুন সেই কথাগুলো নিয়েই আলোচনা করা যাক, যা জামিন নাকচ করার পরে বিচারক জানিয়েছেন। রায়ের শুরুতেই তিনি মনীষ সিসোদিয়া, দিল্লির আপ নেতা মন্ত্রী বনাম ইডি মামলায় রায়ের এক অংশকে কোট করছেন। ডিটেনশন অর জেল before being pronounced guilty of an offence should not become punishment without trial. If the trial gets protracted despite assurance of the prosecution and it is clear that case will not be decided within a forcible time, the prayer for bail may be meritorious. দোষী সাব্যস্ত হবার আগেই অভিযুক্তকে জেলে পুরে রাখাটা যেন বিনা বিচারে শাস্তি না হয়ে যায়। যদি বিচার দীর্ঘ সময় ধরেই চলতে থাকে, তাকে অভিযোগকারীর তরফে টানা হতেই থাকে এবং মনে হয় যে খুব শিগগির এই মামলা শেষ হবার কোনো সম্ভাবনা নেই, তাহলে জামিনের আবেদন সঠিক বলেই মনে হয়। কেন এই কথা বললেন? আজ 1 বছর হয়ে গেল কৌস্তুভ রায়ের জেলে এবং ইডির তরফে মামলা টেনেই যাওয়া হচ্ছে। তাই কি? এরপরেই তিনি বলছেন যে এই মামলাগুলোকে তো খুন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এরপরে তিনি বলেছেন, অভিযুক্ত মনে করছেন যে কলকাতা টিভির সম্পাদক হিসেবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার সমালোচনা করার জন্যই তাকে টার্গেট করা হয়েছে এবং তিনি জানাচ্ছেন যে প্রাথমিকভাবে ইডির অভিযোগ ছিল 4,29,25,444 টাকা অভিযুক্তের কোম্পানি পেয়েছে পিনকন কোম্পানিজের কাছ থেকে, যা নাকি চিট ফান্ডের টাকা, পাবলিক মানি, এবং তা এইভাবে সাইফন করা হয়েছিল। কিন্তু এই টাকা শেষ পর্যন্ত কমে 1,44,00,000-তে এসে দাঁড়িয়েছে এবং সেটাও অভিযুক্তের বয়ান অনুযায়ী বিজ্ঞাপন বাবদ পাওয়া টাকা, যার হিসেব উনি ট্যাম এবং বার্কের রিপোর্ট এনে দেখিয়েছেন। এরপর তিনি ওই পিনকন মামলার ইতিহাস এবং ইডির অভিযোগগুলো জানিয়েছেন। তারপরে 9 নম্বর প্যারাতে লিখছেন, 17 সাল থেকে 2023-এ 7ই জুলাই পর্যন্ত এই অভিযুক্ত মনোরঞ্জন রায়ের মুখে এই কৌস্তুভ রায়ের সম্পর্কে কোনো কথাই শোনা যায়নি, বা ওনার ওই পঞ্জি স্কিমের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল বলেও জানা যায়নি। অভিযুক্ত জানিয়েছেন তাকে কোনো সুযোগ না দিয়েই গ্রেফতার করে এবং পিএমএলএ কেসে ফাঁসিয়ে আসলে তাকে জেলে পুরে রাখার চক্রান্ত করা হয়েছে। অভিযোগকারী এটাও বলেছেন যে পিনকনের বিরুদ্ধে 638.56 কোটি টাকা তছরূপের অভিযোগ, আর তার মাত্র 1.5 কোটি নিয়ে তারা এই মামলা সাজিয়েছেন। তাহলে অত টাকা গেল কোথায়? ইডি কি তার খোঁজ খবর নিয়েছে? এরপরে 12 নম্বর প্যারাগ্রাফের সেই ভয়ঙ্কর জোচ্চুরি কথা উঠে এসেছে, যেখানে অভিযুক্ত জানিয়েছেন মনোরঞ্জন রায় যে ব্যাংক ড্রাফটে তার কোম্পানিকে 50 লক্ষ টাকা দেবার কথা বলেছেন, তার ডেট ছিল 1/4/2014, অথচ এই দিনটা 1 এপ্রিল। কোনো ব্যাংকেই কাজ হয় না।
ছুটির দিনে এই ব্যাংক ড্রাফট হলো কিভাবে? এটা বানানো মিথ্যে প্রমাণ, যার উপর ভিত্তি করে এই মামলা সাজানো হয়েছে এবং তাকে জেলে পুরে রাখা হয়েছে। আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন। বিচারক বলছেন, অভিযুক্তের তরফে এও জানানো হয়েছে যে উচ্চ আদালতে জামিনের আবেদনের সময় ইডির কর্তারা জানিয়েছিলেন ওই মনোরঞ্জন রায়ের 60 কোটির মতো সম্পদ ইডির নজরে আছে এবং তার মধ্যে 25 কি 30 কোটি টাকার সম্পত্তি বেরও করা গেছে, মানে সেসবের সঙ্গে অভিযুক্তের সম্পর্ক থাকতেই পারে। সেই উচ্চ আদালতের আবেদনের পরে 4 মাসের বেশি সময় কেটে গেছে। ইডি এখনো ওই সম্পত্তির কিছুই বার করতে পারেনি। আসলে জামানত যে কোনোভাবে আটকানোর জন্য আদালতে এই মিথ্যে বলা হয়েছিল। এরপরেই এসেছে অর্ণেশ কুমার ভার্সেস বিহার রাজ্যের মামলার রায় এক অংশ, যেখানে বলা হয়েছে, arrest brings humiliation, curtails freedom and casts cards forever. Lawmakers know it, so also the police. There is a battle between the lawmakers and the police, and it seems that police has not learned its lesson. The lesson implicit and embodied in CRPC. It has not come out of its colonial image. Despite 6 decades of independence, it is largely considered as a tool of harassment, oppression, and surely not considered a friend of public. গ্রেপ্তার এক অপমানজনক ব্যাপার। তা ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেয়, জীবনে এক স্থায়ী ক্ষত রেখে যায়। এটা আইনজ্ঞরা জানেন, পুলিশও জানেন। আইনজ্ঞদের বিশ্বাস পুলিশ এই শিক্ষা পায়নি, যা আমাদের আইনে বারবার বলা আছে। 6 দশকেরও স্বাধীনতার পরেও পরাধীন শাসকের ছায়া থেকে আজও পুলিশ বের হতে পারল না। পুলিশি ব্যবস্থা মানুষকে হয়রানিতে ফেলে, যা আর যাই হোক নাগরিকের সঙ্গে এক বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলে না। সঞ্জয় চন্দ্র ভার্সেস সিবিআই মামলারও উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে, the object of bail is neither punitive nor preventive. Deprivation of the liberty must be considered a punishment unless it can be required to ensure that an accused person will stand his trial when called upon. জামিন দেওয়া কোনো ছাড় নয়, রেয়াতও নয়। পরাধীনতা এক ধরনের শাস্তি, যদি না শেষ পর্যন্ত অভিযুক্ত দোষী প্রমাণিত হন। এসবের বিপরীতে ইডির তরফে না কোনো নতুন তথ্য আনা হয়েছে, না কোনো যুক্তি, কিন্তু তারা জোর দিয়ে এই জামিনের বিরোধিতা করেই গেছেন। তো এইভাবে বিচারক দুপক্ষের কথা বলে এবারে তার নিজের অবজারভেশন দিতে শুরু করে এবং তার সবটাই ইডির বিরুদ্ধে। একটা নয়, বহু ক্ষেত্রেই তিনি ইডির এই মামলাতে ভুল খুঁজে পেয়েছেন এবং ইডির জবাব তার কাছে ঠিকঠাক বলে মনে হয়নি। ওনার অবজারভেশনে উনি বলেছেন যে 40টা ভাউচারের কথার প্রেক্ষিতে ইডি জানিয়েছে তার 25টা সঠিক, বাকিগুলো বানানো। আমার পর্যবেক্ষণ বলছে ওগুলোর মধ্যে কোনো তফাতই নেই, হয় 40টাই ফেক, না হলে 40টাই সঠিক। ওর মধ্যে আলাদা করে 25টাকে ঠিক ডকুমেন্ট বলা হলে বাকিগুলোকেও ভ্যালিড ডকুমেন্টই বলা উচিত। আমি কেবল ওনার অবজারভেশনের প্রথম প্যারাটার হুবহু বাংলা অনুবাদ করে দিচ্ছি। তবে আসছে সে কথা বিরতির পর, সঙ্গে থাকবে। বিরতির আগে যা বলছিলাম, বিচারক বলছেন, আমি যা দেখছি তা হলো কৌস্তুভ রায়কে ইডি একজন সাজাপ্রাপ্ত অপরাধী মনোরঞ্জন রায়ের 7ই জুলাই 2023-এ দেওয়া বিবৃতির ভিত্তিতেই গ্রেপ্তার করেছে এবং এটা একেবারেই বোঝা যাচ্ছে না কিভাবে কৌস্তুভ রায়কে এই পঞ্জি স্কিমের ব্যবসার সঙ্গে জুড়ে দিয়ে গ্রেফতার করা হলো। যে অভিযোগে বলা হচ্ছে এক বন্ধু অন্য বন্ধুকে তার দুঃসময় 1.5 কোটি টাকা দিয়েছিল এবং সেই টাকা অভিযুক্ত ফেরত দেয়নি। এর থেকে বেশি কিছুই এই অভিযোগে বলাই নেই। ওই অভিযোগ এবং প্রমাণ করা যায়নি এমন এক হিসেবের পাতার ওপর নির্ভর করে ওনাকে ওই চিটফান্ড পঞ্জি স্কিমের ব্যবসার সঙ্গে জোড়া হয়েছে। মামলা চলাকালীন আমি
ইডিকে ওই 50 লক্ষ টাকার ডিমান্ড ড্রাফটের প্রমাণ হাজির করার কথা বলার পরে তারা একটি পেন ড্রাইভ আর কিছু ইমেল আমাকে দিয়েছেন, যা দেখে আমার মনে হয়েছে যে এর সঙ্গে ওই ডিমান্ড ড্রাফট ইত্যাদির কোনো সম্পর্ক নেই। ইডি মাঝে মধ্যেই বলে থাকে অভিযুক্ত জেরার উত্তরে গোলমেলে গুলিয়ে দেওয়ার জন্যই জবাব দিচ্ছে। এখন দেখছি ইডি নিজেও সেটাই প্র্যাকটিস করে। এই পেন ড্রাইভ আর ইমেল সংরক্ষণ করে রাখা হোক, যাতে পরেও এটা বোঝা যায়। হ্যাঁ, এখানেই আমরা রূপলি সেই রেখা দেখতে পাচ্ছি। তিনি বলেছেন যে উচ্চ আদালত জামিন নাকচ করেছে, কিন্তু তারপরে তথ্য প্রমাণ এবং পরিস্থিতির যে পরিবর্তন ঘটেছে তা নিয়ে উচ্চ আদালতেই যাওয়া উচিত, তারাই জামিন দেবে। তিনি জামিন দিতে পারেননি, কিন্তু আমাদের বক্তব্য শুনেছেন এবং বুঝেছেন যে ইডি গোল গোল কথা বলে আসলে যেন তেন প্রকারেরও কৌস্তুভ রায়কে জেলে পুরে রাখতে চায়। তিনি বলেছেন যে ইডি সমানে তার গোল পোস্ট সরাচ্ছে, যেখানেই উত্তর নেই সেখান থেকে সরে এক নতুন বিষয় নিয়ে মাঠে নামছে। আমরা খুশি এই কারণে যে বিচারের একটা দিক প্রমাণ করছে আমরা যা যা বলেছি তা সত্য, আর এই সত্যের জন্য আমরা লড়ে যাব। আর বারবার বলবো, ডরো মত, ডরাও মত, ভয় পেও না, ভয় দেখিও না। দেশের প্রত্যেক মানুষ এবার এই কথাই বলতে শুরু করবে, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না। শুভরাত্রি।